ওকে, হুম। হ্যাঁ, অনেকেই দেখছেন। আপনি শুরু করতে পারেন রায়হান জুয়েল ভাই। হ্যাঁ, দর্শক মন্ডলী, আপনারা কি হয়েছে গভীর রাতে হলেও বাধ্য হলাম। মাওলানা মুফতি মাসুদকে আবারও অ্যারেস্ট করা হয়নি, তাকে জাস্ট করে রাখা হয়েছিল, কিন্তু নরমালি অ্যারেস্ট করে একেবারে জেল হাজতে পাঠানো হয়েছে। তো সব মিলিয়ে সবসময় আমাদের সাথে আছেন আসাদ নূর, তিনি যোগাযোগ রাখছিলেন, পুরো ঘটনা সার্বক্ষণিক যোগাযোগ তিনি রাখছেন। জানেন যে আমারও ভাই মুফতি মাসুদ, আসাদ নূরেরও ভাই মুফতি মাসুদ, আমাদের নিজেদের ভাইয়ের থেকে কোনো অংশে কম নন তিনি। তো আমরা স্বভাবতই সবকিছু যোগাযোগ রাখছিলাম, জেনে নিব আসাদ নূরের কাছ থেকে সর্বশেষ আপডেট, তারপরে ধীরে ধীরে বাকি সব কথাই আমরা বলবো। জি আসাদ নূর। অনেক ধন্যবাদ রায়হান জুয়েল ভাই। স্বাভাবিকভাবে অত্যন্ত মর্মাহত, এবং পুলিশ তাকে আজকে ডাকলো। গতকালকে ডেকেছিল, মাসুদ ভাই যাননি, উনি একটু দূরে ছিলেন। তো আজকে থানায় যাওয়ার পরে তাকে অ্যারেস্ট করে, সেই সেকশন তো আপনারা দেখতেই পেয়েছেন, আমি পোস্ট করে সেটি জানিয়েছি। আমি যদি সেই পোস্টটি আরেকবার একটু পড়ি তাহলে অনেকগুলো ইনফরমেশন পেয়ে যাবেন, যদিও এইগুলোই আমরা আলাদা করে আপনাদেরকে বলার চেষ্টা করব আসলে কি ঘটেছে। এটা আপনারা মোটামুটি সবাই নিশ্চিত হয়ে গেছেন যে ভারত, মানে আমি আবার বলছি কথাটি, অনেকে এই সত্যটা মেনে নিতে পারেন না। তো সেই সকল মানুষদের ব্যাপারে আমার আসলে সমবেদনা হয়, যারা সত্য স্বীকার করেন না। গায়ের জোরে ভারত মহান, ভারত যেহেতু করছে এটা ঠিক আছে, মানে ভিকটিমকে উল্টো ব্লেম করা হয়। তো দেখুন, পাকিস্তান যদি এই আচরণটা করতো, মুফতি মাসুদকে অ্যারেস্ট করতো, আমরা এটা স্বাভাবিকভাবেই নিতাম, কারণ পাকিস্তান এটাই করবে, অবধারিত। কিন্তু ভারত কেন এই আচরণ করবে একজন বিতাড়িত মানুষের সাথে? তো সেই আচরণটা কেন করেছে সেই উত্তর ভারতের জনগণ খোঁজার চেষ্টা করবেন কিনা, সেই নিয়ে আমি সন্দিহান আছি। খোঁজার চেষ্টা করবেন কিনা, দোষারোপের রাজনীতিটাই করবেন, মমতা খারাপ, এ করেছে, ওই করেছে। আমি একটু পড়ি, আমি এটা 1 ঘন্টা আগেই পোস্টে দিয়েছি। আজ নভেম্বরের 4 তারিখ, আজকে 4 তারিখ তো, সরি, আজ নভেম্বরের 3 তারিখ, আমি এখানে ভুল লিখেছি। 3 তারিখ ভারতীয় সময় সকাল 10টায় কল্যাণী থানায় ডেকে নিয়ে অফিসিয়ালি গ্রেপ্তার করে ফরেনার্স, শুনতে পাচ্ছেন? জি, ফরেনার্স অ্যাক্টের সেকশন 23-এর এর অধীনে মুফতি মাসুদ সাহেবকে জেল হাজতে পাঠানো হয়েছে। এই ধারায় মুফতি মাসুদের 5 বছরের জেল এবং অর্থদণ্ড শেষে বাংলাদেশে ডিপোর্ট করা হতে পারে। যদিও 1 সপ্তাহ আগে 27 অক্টোবর কল্যাণী পুলিশ স্টেশনের অধীনে গয়েশপুর ফাঁড়িতে তাকে টানা 4 দিন আটক করে রাখা হয়। নানাবিধ তল্লাশি অপমানের পর্ব শেষ করে পুলিশ তাকে এফআরআরও তে নিয়ে গিয়ে ভিসা রিনিউয়ালের আবেদন করে মুক্তি দেয়। আমি একটু বলে রাখি, এখানে অপমানের জায়গাটি বলেছি কারণ সেখানে কিছু মুসলিম অফিসার ছিল, এমনও বলেছিল মুফতি মাসুদকে যে পশ্চাৎ দেশে শক্ত করে বাড়ি দিলে সব সত্য কথা বলে দেবে, ও একটা জঙ্গি, এরকম বলছিল, এবং ওর পাসপোর্ট জাল, এই ধরনের কথাবার্তা বলছিল। পুলিশের হাত থেকে এত সহজেই মুক্তি কি সত্যিই মেলে? উত্তর হচ্ছে না, মেলে না। বরং মুফতি মাসুদকে প্ররোচিত করা হয় যে পুলিশ কত ভালো ছিল, ভারত কত মহান, সেসব লিখতে ও বলতে। যেই স্ট্যাটাসগুলো আপনারা দেখেছেন মুফতি মাসুদ কর্তৃক। মুফতি মাসুদ সাহেবও আমাদের পরামর্শ উপেক্ষা করে পুলিশকে বন্ধু মনে করে বরং তাদের মনরক্ষায় লেখালেখি চালিয়ে যান। মুক্তির সংবাদ তার নিজের ফেসবুক প্রোফাইলে জানান দেন, যা তার জন্য বিপদ বয়ে আনবে জানালেও আমাদের কথায় কর্ণপাত করেননি তিনি। ফলাফল, গতকাল 2 নভেম্বর মাসুদ সাহেবকে আবারও কল্যাণী থানায় ডেকে পাঠান দেবাশিস পান্ডা নামের এই অফিসার, এবং মুফতি মাসুদ আজ 3 তারিখ থানায় উপস্থিত হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেয়। আগামী 17 নভেম্বর তাঁর পরবর্তী কোর্ট ডেট রয়েছে, ধার্য তারিখ, অর্থাৎ 27 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত তিনি ছিলেন বাঘের মেয়ে, তারপর বাঘের খাঁচায়, এখন তিনি বাঘের পেটে। কেন্দ্র এবং মমতা সরকার
উভয়ের সিদ্ধান্তেই মুফতি মাসুদের এই গ্রেপ্তার এবং জেল হাজত হয়েছে। এবং সর্বশেষ এই গ্রেপ্তারের নির্দেশনায় ছিলেন কলকাতা পুলিশের ডিআইজি। ভারত সরকার অফিসিয়ালি মনে করে বাংলাদেশের এক্স মুসলিম ভারতে আশ্রয় পাওয়ার অধিকার রাখে না, কিন্তু আপনি যদি বাহাউদ্দিন বাহার বা এরশাদ মাহমুদের মতো করে বড় আকারের হিন্দু বৌদ্ধদের উপরে নির্যাতন চালিয়ে ভারতে অনুপ্রবেশ ঘটাতে পারেন, তবে আপনাকে অবশ্যই জামাইরা ধরে রাখবে কেন্দ্র রাজ্য সরকার, যার প্রমাণ ইতিমধ্যে সবাই দেখেছেন, ওই যে বাহারকে ছেড়ে দেওয়া ওভার দ্য নাইট। রাষ্ট্র ভারতের চোখে মুফতি মাসুদের মতো মানুষই খারাপ বাংলাদেশি, তাই কেন্দ্র এবং রাজ্য উভয়ের সিদ্ধান্তে মুফতি মাসুদ আজ জেলখানায় এবং তার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। উল্লেখ্য, মুফতি মাসুদ 2017 সালে অফিসিয়ালি ইসলাম ত্যাগ করে ভারতে বৈধভাবে আশ্রয় নেন এবং রাষ্ট্রের সকল নিয়ম মেনে একাধিক ভিসা রিনিউ করলেও এই বছর তার ভিসা রিজেক্ট করে দেয় FRRO। এটা FRRO মানে হচ্ছে ফরেনার্স রিজিওনাল, এটা আমি ভুলে গেছি ফুল ফর্মটা, আমি বলছি, মানে যেখান থেকে ফরেনাররা তাদের ভিসা বা যাবতীয় কার্যক্রম সম্পাদন করেন। আমি সকল সচেতন মানুষের কাছে অনুরোধ করি মুফতি মাসুদ সাহেবের পাশে দাঁড়ানোর জন্য। ভারতের এমন অমানবিক সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্ত করার জন্য ভূমিকা রাখুন। যার যার জায়গা থেকে প্রতিবাদ জানান এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাকে লিখুন, মানবিক রাষ্ট্রগুলোকে লিখুন। জেলখানায় তিনি কোনোভাবেই নিরাপদ নন, কারণ ভারতের জেলগুলোতে অসংখ্য জিহাদি রয়েছে যেখানে তিনি হত্যার শিকার হতে পারেন বলে আমরা চিন্তিত। যদি এমন কিছু ঘটে তবে তার দায়ভার পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় সরকারের। তাছাড়া জেলখানাগুলোতে চরম দুর্নীতির কারণে মোটা অঙ্কের টাকা ঘুষ না দিলে বাংলাদেশের বন্দীদের উপরে অমানবিক নির্যাতন চালানো হয়। বন্ধুগণ, আমাদের সমবেত প্রতিবাদে হয়তো মুফতি মাসুদের জীবন বেঁচে যাবে, আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন। এই ছিল স্ট্যাটাস। এবং আপনারা দেখেছেন কতটা অপেশাদারিত্ব দেখিয়েছে আনন্দবাজার সহ ভারতের এই সকল মানে মিডিয়া, যেগুলোকে আমি কোনো সাংবাদিকতার কোনো এথিক্স তারা পালন করেনি। 2016 সালে নাকি জনপ্রিয় হয়েছিলেন বাংলাদেশি ব্লগার মুফতি আব্দুল্লাল মাসুদ, অথচ তিনি ব্লগার নন। যাই হোক, তিনি 2016 সালে নন 2017 সালে মাঝামাঝি সময় তিনি ভারতে বৈধভাবে প্রবেশ করেন এবং তিনি এরপর থেকেই জানাজানি হয়। তো এই আনন্দবাজারের এই 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 সংবাদ বলবো, তাদের এই দায়িত্বহীনতা, পেশাদারিত্বের সাথে জঘন্যভাবে প্রতারণা করা, এটার আমি নিন্দা জানাই। এবং নিউজ 18 বাংলায় মাসুদ ভাইয়ের একটি স্পর্শকাতর তথ্য দিয়ে দেওয়া হয়েছে, যেটি শুধু তার নন, তার পুরো পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। এই রেসপন্সিবিলিটি আমি নিউজ 18 বাংলার কাছ থেকে আমি বুঝে নেব, এবং মুফতি মাসুদের জেল হত্যা বা যে কোনো ধরনের ক্ষতির অবশ্যই এটার জবাবদিহিতা ভারতকে করতে হবে বলে আমি মনে করি। জি, রায়হান জুয়েল ভাই, আপনি যদি আরও কিছু আপনি এখান থেকে জানতে চান, আপনি নিঃসংকোচে জিজ্ঞেস করতে পারেন। রায়হান জুয়েল ভাই, আপনাকে কোনো কারণে আমি শুনতে পাচ্ছি না। সরি, আমি মিউট করে রেখেছিলাম, সরি। আমি আপনাকে হ্যাঁ, জি জি, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। FRRO মানে হচ্ছে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস, ঠিক আছে, রেজিস্ট্রেশন অফিস। আসাদ ভাইয়ের কাছ থেকে হ্যাঁ আমি জানতে পারলাম। আচ্ছা, একটা জিনিস আমার খটকা লাগলো, সেটা হচ্ছে যে আপনি বললেন পুলিশ পাছায় লাথি দিলে এরকম কথা বলেছে, সব বের হয়ে আসবে, কিন্তু আমরা দেখলাম মুফতি মাসুদ ভাই তিনি তো পুলিশের প্রশংসায় পঞ্চমুখ। এইটার কারণ কি মনে হয় আপনার কাছে? এইটার কারণ হচ্ছে ওনার, আমি সোজাসুজি বলবো, ওনার এটা চরম ব্যর্থতা। আপনি দেখেছেন, আমি এই মুফতি মাসুদের বিষয়ে একটা ভিডিও করেছিলাম গত কালের আগের দিন, যে আল্লাহর দোহাই লাগে তোরা থাম। মানে এটা এক ধরনের স্যাটায়ার করেছি যে নাস্তিক হয়ে তোরা ইসলামিস্টদের মতো আচরণ করছিস কেন? কারণ আমাদের মধ্যে অনেক ব্যক্তিরা মাসুদ ভাইকে ভালোবাসার নামে, হয়তো ভালোবাসেনও, তারা করেছেন কি, মুফতি মাসুদ মুক্ত, মুফতি মাসুদ ঠিক আছে, ওইখানে পুলিশের কাছে জামাইরা ধরেছিল। পুলিশ এবং কিছু লোকাল হিন্দুত্ববাদী যাদের বক্তব্য ছিল যে আপনি চরম মারা তাদের কাছ থেকে খাবেন, নির্যাতিত হবেন, তারপরে বলতে হবে মেরা ভারত মহান, আপকা ভারত ভি মহান। মানে ভারতের দালালি করতে হবে সোজা সাপটা। এই প্রেসক্রিপশন গিলেছে। কিন্তু আসাদ ভাই, এটা কিন্তু মাসুদ ভাই স্ট্যাটাস দেওয়ার আগে থেকেই অনেকে বলা শুরু করছে যে সে মুক্ত। ইভেন ওই যে ভারতীয় কিছু লোক যারা স্থানীয়
আর কাজের বেলায় ঠনঠনা ঠনঠন, গল্পের বেলায় অনেক বড় কিছু, তারা এইগুলা বলে বেরিয়েছে। এবং আমাদের এই নাস্তিকরা মনে করে নিজেকে র্যাশনাল বলে, কিন্তু এরা এক একটা যার যার জায়গা থেকে চরম মূর্খতার পরিচয় দিয়েছে যে মাসুদ মুক্ত এটা বলে পুলিশের যে অন্যায়ভাবে তাকে আটকে রাখা, 24 আওয়ার্সের বেশি রাখাই যায় না থানায়, তো তাকে আটকে রাখা এইটা এই অপরাধের বৈধতা তারা মূলত এনেছে। এবং মুফতি মাসুদ যেটা করেছে, তিনি বের হয়ে প্রথম, আমি ওনাকে যখন উনি থানায় বসে তার জিনিসপত্র ফেরত নিচ্ছেন, তখন আমি তাকে ফোন করি এবং আমি তাকে বলি যে অনুরোধ করি যে আপনি ভুলেও কারোর সাথে আর যোগাযোগ করবেন না, আপনি কোথায় আছেন সেটা পুলিশের দায়িত্ব, তারা আপনাকে ধরে আটকেছে, তারা আপনাকে এখানে 4 দিন আটকে রেখেছে, এখন যদি তারা আপনাকে মুক্ত করেছে এটা জানাতে চায়, তাদের কাছে মিডিয়া আছে, তারা সংবাদ মাধ্যমকে বললেই এটা নিউজ হবে। এত ফেক নিউজ, এত মাসুদ ভাইয়ের প্রতি বিদ্বেষের নিউজ যেখানে পাবলিশ হতে পেরেছে, সেখানে তো মানে কি বলে, একটা জেনুইন নিউজ আসতেই পারে। কিন্তু মাসুদ ভাই আমাদের কথা দিয়েছেন যে না, তিনি কাউকে জানাবেন না, একদম চুপচাপ থাকবেন, এবং তার ভিসার জন্য যে অ্যাপ্লিকেশন পুলিশ কর্তৃক করা হয়েছে, এটা কাগজটি মানে এফআরআরও থেকে তার এই পারমিশনটি হাতে কলমে পাওয়ার পরে তিনি এই বিষয়টা আমাদের জানাবেন। এবং এটাও বলা হয়েছিল আপনি কি এই রাজ্য ছেড়ে দেবেন কিনা, তিনি কোনোটাতেই বলেছেন না, আমি চুপচাপ আছি। কিন্তু তিনি হঠাৎ করে ইংরেজিতে একটা স্ট্যাটাস দিয়ে বসলেন, কী কারণে আমি জানি না, পুলিশ তাকে প্ররোচিত করেছে না তার মধ্যে কোনো মানে আগ্রহ এসেছে যে না আমি তো অনেক কষ্ট করেছি, তাহলে এটা একটু জানাই, যেহেতু পাবলিক ডিমান্ড অনেক বেশি। তো তিনি এটা জানিয়ে দেন, পরে আমি বিব্রত হই, আমাকে অনেকে ইনবক্সে মেসেজ করেছে, তার মধ্যে আপনিও অন্যতম, যে ভাই ইংরেজিতে কেন। তিনি মাসুদ ভাই তো কখনো ইংরেজিতে স্ট্যাটাস লেখেন না, তিনি বাংলা না লিখে ইংরেজিতে লিখেছেন, নিশ্চয়ই এটা পুলিশ করেছে। আমি আপনাকে ব্যক্তিগতভাবে কনফার্ম করেছিলাম যে না, আমি তার সাথে কথা হয়েছে, তিনি মুক্ত এবং তিনিই এটি লিখেছেন। এরপরে আমি দেখলাম আরও 20-25টা মেসেজ আসতে শুরু করলো মাসুদ ভাইয়ের স্ট্যাটাসকে ঘিরে। তখন আমি আমার ইউটিউবে জানিয়ে দিই, মাসুদ ভাই জানানোর 4 ঘন্টা পরে, যে মাসুদ ভাই এখন মুক্ত এবং নিরাপদ স্থানে আছেন। তারপরে পুলিশ তাকে ডাকে, গতকাল তাকে যাওয়ার কথা ছিল, তিনি যাননি, আজকে গেলেন, আজকে অ্যারেস্টেড হয়ে গেলেন। এবং ওই ঘটনার পরে মুফতি মাসুদ ভাই, আমি তো 4 দিন ঘুমাইনি, পরে একটু ঘুমোচ্ছিলাম আনন্দে, ওই দিন হ্যালোইন ছিল আমাদের এখানে, তো আমি খুব ভালোভাবে উদযাপন করলাম, খুব আনন্দ নিয়ে আমি ঘুরলাম টুরলাম। তারপরে দেখলাম যে মাসুদ ভাই আরেকটি স্ট্যাটাস দিলেন, যেখানে পুলিশের মানে প্রবল বন্দনা, মানে তিনি একটা রাজার হালে ওখানে ছিলেন, সকল পুলিশের এসপি ডিসি সব একত্রিত হয়ে গেছিল, কি সব ভালোবাসা তার প্রতি, জামাইরা ধরে রাখা, এসি রুমে ছিলেন, এরকম একটা ভাব। এটা আসলে আমি জানি না এটা দাসত্ব থেকে তিনি মনোভাব পোষণ করেছেন নাকি তিনি পুলিশের প্রেসারে করেছেন, কিন্তু আমার মনে হয়েছে যে এটা চরমতম ব্যর্থতা। এবং মুফতি মাসুদ, আমি যেটা বলছিলাম যে মুক্তির মানে বোঝেন ভিডিওতে, কারণটা কি ছিল, আমি জানতাম যে তিনি যদি মুক্ত হয়েছেন এটা জানান, তাহলে ওই পশ্চিমবাংলার ইসলামিস্ট, গোঁড়া হিন্দু যারা তার লেবাস দেখে তাকে মুসলমান মনে করে, অভিবাসন বিরুদ্ধ যারা, এবং তৃণমূল সব হায়নারা তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। কারণ এত সহজে মুক্ত হয়ে যাওয়া, পুলিশ তাকে এত জামাইয়ের আদর করেছে, পুলিশ এত ভালো হয় কি করে, তার মানে কি, এই বিভিন্ন মানে মানুষ দাঁড় করেছে। এবং ফলাফল দেখতে পেলেন, কেন্দ্রের সহায়তায় মানে গ্রিন সিগন্যালে রাজ্য তাকে গ্রেপ্তার করেছে, এবং তিনি অনির্দিষ্টকালের জন্য জেলে আছেন। আমরা জানি না তাকে কবে ছাড়াতে পারবে, এবং তাকে বাংলাদেশে ডিপোর্ট করা হবে কিনা সেটাও আমরা জানি না, তাই তিনি জেল হত্যার শিকার হবেন কিনা, এবং ঘুষ টুস তো দিতেই হয়, এটা তো আমি রিসেন্ট 4-5টা ঘটনা আমি ডিল করেছি, যারা ভারতের জেলে বন্দী ছিলেন বা আছেন এখনও, 4 লাখ 5 লাখ করে টাকা এই জেলখানার মেটদের দিতে হয়, মেটগুলো সেই টাকা একত্রিত করে জেল সুপারকে দেয়, এবং জেল সুপার থেকে রাজ্যের, আপনি জানেন এগুলো কিভাবে চেন কাজ করে, এবং এটা সর্বসম্মিলিত একটা দুর্নীতি। এবং আমি খুবই হতাশ, ভারতীয়দের মধ্যে আমাদের অনেকেই এটার নিন্দা জানিয়েছেন, আমাদের সাথে সমবেতী হয়েছেন, এবং আরও অনেকেই এই বিষয়টাকে লেজিটিমেট করার জন্য বিভিন্ন গাল গল্প নিয়ে আসেন, যে তিনি কেন, মাসুদ কেন অ্যাসাইলাম নেননি। এই নির্বোধগুলো জানে না ভারতে অ্যাসাইলাম বাংলাদেশিদের দেওয়া হয় না। আমি আবার বলছি, কোনো বাংলাদেশিদের, কোনো পাকিস্তানিদেরকে, কোনো এই মানে যাদের সাথে ল্যান্ড বর্ডার আছে ভারতের, তাদেরকে ভারত সরকার অ্যাসাইলাম দেয় না, ইউএনএইচসিআর অ্যাসাইলাম দেয় না। কিছু ক্ষেত্রে রোহিঙ্গাদের দেওয়া হয়, বাংলাদেশিদেরকে দেওয়া হয় না। এবং মাসুদ ভাই ভিসা এক্সটেনশনের জন্য সর্বোচ্চ চেষ্টা সর্বদা করে গেছেন, এবং উনি ক্লিন ছিলেন, তার কোনো ত্রুটি ছিল না। এফআরআরও কেন তাকে ভিসা এক্সটেন্ড করেনি, সেই অফিসার যিনি তাকে রিজেক্ট করেছেন, এই দায় তার। এবং তাকে যারা নিয়োগ করেছে, এরকম অফিসারদেরকে যারা যাচাই বাছাই ছাড়া একটা মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, এই দায়িত্ব তাদের। এবং যে উগ্রপন্থী গ্রামবাসী বা নির্বোধ যারা মুফতি মাসুদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়েছে, আমি দেখলাম আরামবাগে একজন মানে হিন্দু চুনাহাগা, আসিফ মহিউদ্দিন ভাইয়ের ভাষায়, মানে ওইখানে যে বুঝাইতে চাইলেন যে এলাকাবাসী তো কিছু বলে নাই, এলাকাবাসী ঢিল মারে নাই। তো সেখানে ওই এক মহিলা বললেন যে এলাকার লোকের সন্দেহের অন্যতম কারণ হচ্ছে যে সে এক রাস্তা দিয়ে ঢুকে আর এক রাস্তা দিয়ে বের হয়,
কিন্তু ওই মহান এলাকাবাসী কেউ জিজ্ঞেস করার চেষ্টা করলেন না যে আপনি এক রাস্তা দিয়ে ঢুকলে আরেক রাস্তা দিয়ে বের হন কেন? কারণ ওই মানে ওই ব্যক্তিরা তো আর জানে না যে এক্স মুসলিমরা কিভাবে জীবন বাঁচায়, কিভাবে নিজের নিজের নিরাপত্তা নিজে নিশ্চিত করে, কেন এক রাস্তা দিয়ে যায় আরেক রাস্তা দিয়ে বের হয়। এই দুঃখটা যদি তারা বুঝতো তাহলে এই অন্যায়টা মুফতি মাসুদের সাথে করতো না। আর এখন যারা এই উগ্র জাতীয়তাবাদীরা এখনো ভারত মহান প্রমাণের জন্য এই ভিকটিমটাকে আরও ভিকটিম করছে, তাদের আসলে লজ্জিত হওয়া উচিত। এবং আমি ধিক্কার জানাই ভারতকে। আমি আমার সামনে প্ল্যান ছিল আমি ভারতে ঘুরতে যাব। আমার এই ভারত দেশটির উপরে যতটুকু শ্রদ্ধা ভালোবাসা ছিল তা এখন মানে একদম মাঝামাঝি চলে এসেছে। যে আমি এই ভারত থেকে আমি আগে একটা ভিডিও করেছি, শত্রু মনে করি না, বন্ধুও মনে করি না। এর কারণই হচ্ছে যে এইটা, যে ভারত আমাদের শত্রু মনে করে। তাকে আমি তো এত ব্যক্তিত্বহীন না যে একটা রাষ্ট্র আমাকে চোর সন্ত্রাসী মনে করবে, আমাকে বাহারদের মতো খুনিদের চেয়ে নিকৃষ্ট মনে করবে, আর আমি তাকে বলবো তুম মেরা দোস্ত হো। নো, আমি মিডল ফিঙ্গারই দেখাবো। জি, এইটা তো খুবই অ্যাবসার্ড একটা বিষয় আমার কাছে মনে হয়, যে ভারতের সাথে যাদের ল্যান্ড বর্ডার নাই তাদেরকে অ্যাসাইলাম দিবে না। আচ্ছা, কেউ কি ওই না, ইউরোপ যাদের আছে, আমেরিকা যাদের থেকে ল্যান্ড যে বর্ডার আছে, আফগানিদের ল্যান্ড অ্যাসাইলাম বর্ডার দেওয়া আছে হয়। তাদেরকে দিবে না, সরি। হ্যাঁ, তো কেউ কি ইউরোপ আমেরিকা থেকে যে ইন্ডিয়াতে অ্যাসাইলাম চাবে এরকম কেউ আশা করে? নাকি ভারতকে থেকে যদি মানে বাংলাদেশকে না দেয়, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, চীন, পাকিস্তান এদেরকে না দেয়, দিবে কাকে? তাহলে কার জন্য থাকলো অপশনটা? আসলে অথচ ভারতের চেয়ে ছোট একটা দেশ, সব দিক থেকে দুর্বল, নেপাল যান আপনি, যে কোনো ব্যক্তিকে অ্যাসাইলাম দেয়। অ্যাসাইলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম, এই রাজনৈতিক আশ্রয় এটা একটা মানবাধিকার। যে কোনো মানুষের অধিকার রয়েছে, সে তার ভূমি ছেড়ে দিয়ে অন্য দেশে আশ্রয় চাইলে তাকে আশ্রয় দেবে। আরে ভাই, একটা মানুষ তার দেশ ছেড়ে দিয়েছে, এর চেয়ে শাস্তি আর বড় কি হতে পারে? ভারত এমন একটা দেশ যে একটা মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত, তাকে তার দেশে জেল খাটায়। আমি বাংলাদেশে 2 বার জেল কেটেছি, আমাকে 6 মাস এখানে জেল খাটালো। মানে এটা 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 কোন ধরনের অমানবিকতা? অনেক ভারতীয় ইন্ডিয়ানরা মনে করে যে বাংলাদেশ থেকে মনে হয় সব হাসতে খেলতে সব চলে আসবে ইন্ডিয়াতে একবারে। আমি নিজে জানি অনেক হিন্দু পরিবার যাদেরকে তারা ইন্ডিয়া যেতে রাজি না, বাংলাদেশ ছেড়ে। তাদের সমস্ত সুযোগ সুবিধা আছে কিন্তু তারা যাবে না। ইভেন যে থেকে এসেছে কিছুদিন অন টেস্ট, তারপরও বলছে যে না ভাই আমি থাকবো না, আমি আবার বাংলাদেশে ফেরত আসছি। প্রমাণ চাইলে প্রমাণ দিতে পারি, কিন্তু এগুলো সেন্সিটিভ বিষয়, পার্সোনাল বিষয়, আমি প্রকাশ করব না। কিন্তু আছে, এটা জানি, আমি খুব স্পষ্টভাবে জানি যে এরকম অসংখ্য মানুষ আছে যারা ইন্ডিয়ার থেকে নিজের দেশে থাকাই প্রিফারেবল মনে করে এবং অলওয়েজ করবে, স্বাভাবিকভাবেই করে। ইভেন হিন্দুরাও, যাদেরকে ধরেই নেওয়া হয় যে অনেক বাংলাদেশে মনে করে এক পা অলওয়েজ ইন্ডিয়াতে থাকে, তারাও যেতে রাজি না। মুসলমানরা তো পরের হিসাব। সো একান্তে বিপদে না পড়লে কেউ অবশ্যই দেশান্তরী হয় না। এবং হয় না। আমার মনে হয় এই ধরনের নিয়মগুলো উঠিয়ে এক্স মুসলিমদেরকে অবশ্যই যাচাই ভিসার বাছাইয়ের আওতায় মাধ্যমে। আনতে হবে। যাচাই বাছাই করা খুব একটা কঠিন কাজ না, একেবারে নিট অ্যান্ড ক্লিন। এইটা নিয়ে কেউ এক্স মুসলিম হয়ে কেউ মানে ধাপ্পাবাজি করতে পারবে এত সহজে না। আমরা আছি, আমাদের কাছ থেকে রেফারেন্স নিতে পারে। ভাই, আপনি, আসাদ নূর, আমি, আমাদের মতো আরো অনেক লোক আছে। একটা মানুষের সাথে যদি আমরা কনফারেন্সেও হলেও একটা মিটিং এ বসাই কিংবা একটা ইন্টারভিউ বসাই, আমরা 2 মিনিট একটা মানুষের সাথে কথা বললে বুঝবো না রে ভাই যে সে ফেকিং করতেছে না এদের অরিজিনাল? এদের এদের কোনো আগ্রহী নাই। আমি একটু উগ্র জাতীয়তাবাদী ভারতীয়দের বলি, তারা মনে করে যে বাংলাদেশিরা সব ফকির। হ্যাঁ, এরা আমাদের বাংলাদেশি বলে অনেক কিছু বলে, যে কিছু হলেই আমরা ভারতে চলে যাই। ভারতেরও আমি জেলে, ঢাকা কাশিমপুর কারাগার 2-এ আমি প্রায় 200 ভারতীয় নাগরিক দেখেছি যারা অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছিল, তারা জেলে আছে। নাইজেরিয়ান আছে, অনেক আছে। এটা সব দেশে মানুষ বর্ডার কোনো না কোনো কারণে ত্যাগ করে, মানে বর্ডার টপকে অন্য জায়গায় যায় বাঁচার জন্য বা কোনো কারণে। তো সেই কারণগুলো না দিকে একতরফা দেখা। তো বাংলাদেশে তাহলে কেন যায়? বাংলাদেশের জেলগুলোতে কেন ভারতীয়রা রয়েছে? অবৈধ ভারতীয়রা আছে, তো এটা থাকবে। এটা বর্ডার তো আপনি ওইভাবে সিল করতে পারবেন না। এইবার আপনি দেখেন, এই যে মুফতি মাসুদকে ধরে নিয়ে গেল পুলিশ, আটকালো, তারা কি আমাদের সাথে কোঅপারেট করেছে? আমরা তো ওই ঘটনার পরদিন পর্যন্ত আমরা সবাই চুপ ছিলাম। যখন আমাদের সাথে কোঅপারেট করেনি, 24 ঘন্টা পার হয়েও তাকে অবৈধভাবে আটকে রাখে, তখন আমরা কথা বলেছি। এবং সে কথা বলার পর থেকে মুফতি মাসুদের সাথে ভালো ব্যবহার করেছিল। মানে তখন আর তাকে মারবে, ধরবে, ওই লকআপে ওই যে মশার মধ্যে মানে কাপড় ছাড়া মানে ফ্লোরে শোয়ে রাখবে ঠান্ডার মধ্যে, এগুলো তারপর থেকে বোধহয় একটু শিথিল হয়েছিল। এবং যে পুলিশের বন্দনা মুফতি মাসুদ করেছেন, সেই পুলিশই তার সাথে, ইউনিফর্মে থাকা পুলিশকে কেউ বিশ্বাস করে? আমি জানি না এটা কেন করেছে। আপনি আরেকটা কথা বললেন, এটা একটু ক্লিয়ার হয়ে নেই, যে আপনি বলেন কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকার উভয় মিলেই মাসুদকে জেলে ঢুকিয়েছে। এটা কেন বলছেন? মানে এটা এটার বলেছি একটু কারণ explain করুন। বাহারকে যখন ছেড়ে দেওয়া হয়,
আমি তো এমনি ছেড়ে দেওয়া লোক না, আমি একদম নারী নক্ষত্র বের করেছি যে কার কার পরামর্শে কেন্দ্র থেকে ফোন করে ওসিকে বলা হয়েছিল রাজারহাট থানার যে তাকে ছেড়ে দিতে হবে, কোনো প্রকার কোনো ইনভেস্টিগেশন কিছু করা যাবে না, তার পুরো পরিবারকে ছেড়ে দিতে হবে, ওভার দ্য নাইট ভোরবেলা তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তো এটা কেন্দ্রের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্র যদি না চায় ফরেনার্স অ্যাক্টে বা যে কোনো বিদেশি নাগরিকদের মানে রাজ্যের কোনো ইয়েই নাই রাজ্য। আর যদি দেখেন আপনি, অনেক স্টুপিড এখানে বলে যে রাজ্য মমতা করেছে, তারা চায় টিএমসির সাথে টিএমসি আর হচ্ছে যে বিজেপি এটার একটা পাটাপুতা বানাইয়া মাসুদকে ওখানে পিছিয়ে মেরে ফেলতে। রাজ্য যদি খারাপই হয়, রাজ্যের যদি এত চুলকানি থাকে, তাহলে মাসুদ তো ওইখানে 4 দিন ছিলেন, এটা কি রাজ্য জানে না? অবশ্যই জানে, রাজ্য সরকার অবশ্যই জানে মাসুদ অ্যারেস্ট হতে পারে বা তাকে অ্যারেস্ট করতে হবে। তারা ছেড়ে দিল কেন? তারা ছেড়েছিল, তারা অ্যারেস্ট করতে চায়নি বলে। কিন্তু কেন্দ্র থেকে এটার একটা ইয়া এসেছে যে না না, এখানে তো ব্যাপারটা হচ্ছে যে আমি জানি না তাদের কি এমন রাগ, আমরা কি চুরি বাটপারি করেছি। আমার জানা মতে কোনো বাংলাদেশি এক্স মুসলিম ভারতে গিয়ে কোনো অন্যায় কাজের সাথে যুক্ত না, ভারতীয়দের কর্মের উপরে লাথি মারেনি। আমরা এই বিভিন্ন জায়গা থেকে মানে ভারতের বাইরে থেকে টাকা পয়সা নিয়ে ওখানে খাওয়া দাওয়া করি, এবং কি আর বলি, তো এটা ঘটেছে। আচ্ছা, আমরা আজকে খুব বেশি সময় দিতে পারবো না, গভীর রাত হয়ে গেছে। আপনার কাছে আমার আরো একটা প্রশ্ন আছে, সেটা হলো আপনি কিছুদিন আগে একটা ভিডিও করেছেন, গতকালকে সম্ভবত, যে আপনি আর ধর্মের সমালোচনা করে কোনো ভিডিও বানাবেন না। এটা কি কারণে? অভিমান থেকে, মাসুদ ভাইয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে, না কি কারণে না, আসলে? অভিমান নিয়ে অ্যাক্টিভিজম হয় না। অভিমান করলে কবে অ্যাক্টিভিজম ছেড়ে দিতাম। বিয়ে শাদী করে 2 বাচ্চার বা এখানে 2টা বাচ্চা ঘোরাঘুরি করতো, তো 3টা হইতে পারে। তো দেখেন, ব্যাপারটা দাঁড়াইছে কি, আমি মাসুদ ভাইয়ের ঘটনায় চাক্ষুষ প্রমাণ পেলাম যে ভারত আমাদেরকে শত্রু মনে করে। তো এটা কেন বললাম? দেখেন, মুফতি মাসুদ কে আমি 2017 সালে আশ্বস্ত করেছিলাম তিনি যদি ভারতে আসেন বৈধভাবে তিনি থাকতে পারবেন, এবং তার নিরাপত্তা এবং থাকা খাওয়ার আর্থিক যোগান আমরা ব্যবস্থা করব সবাই মিলে। তো সেই মানুষটিকে আমি আশ্বস্ত করেছিলাম, তিনি ভারতে এসে এত বড় বিপদে পড়েছেন। বাংলাদেশে ধর্মের সমালোচনা করতে গিয়ে আপনি যদি আল্লাহ নবীরে আনেন, ভগবান আনলে অনেক ক্ষেত্রে অসুবিধা হয় না, আবার মাঝে মাঝে হয়েও যায়, পিনাকিরা তো আছে আর কি, তো আপনার জেল হবে বা আপনি গলধুলাই খেয়ে মরে যাবেন। তো এরকম পরিস্থিতির সৃষ্টি হলে তারে আমি আশ্রয়ের জায়গাটা কোথায় দেবো? আমি অ্যাক্টিভিস্ট হিসেবে দায়িত্ব না তাকে আশ্রয় দেওয়া, কিন্তু ভাই আমি তো ইনভলভ হয়ে যাই। এই যে মাসুদ ভাইয়ের ব্যাপারে আমি ঘুমাই নাই, খাই নাই, কারণটা কি? আমি এই রাস্তাগুলোর মধ্য দিয়ে গেছি। ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আমি 3বার জীবনে অ্যারেস্ট হয়েছি, বাংলাদেশ এবং ভারত মিলে। আমি জানি উনি যেখানে এখন দাঁড়িয়েছেন, এখন উনি জেল হাজতে গেছেন, তো এখন তিনি আমদানি ওয়ার্ডে আছেন। তাকে ওই আমদানির মেয়েট বলছে কত টাকা দিবি, নইলে যে যা বাথরুম পরিষ্কার কর। এবং যদি ওইখানকার কোনো মুসলিম, বেশিরভাগ জেলখানায় মুসলিম লোকজন, ওরা যদি চিনে যায় মুফতি মাসুদ, কারণ এদের সবার কাছে মোবাইল ফোন আছে এবং এই মোবাইল ফোনগুলো চালাতে দেয় জেল অথরিটি তাদের কাছে টাকা পয়সা খেয়ে, তাহলে ওনাকে মারবে আজকে রাতে। কিভাবে মারবে? চোট বাটপার লেলিয়ে দেবে যে ওকে কি থাপ্পড় দিয়ে চলে যা, এবং এটার কোনো বিচার হবে না, কারণ জেলার অথরিটিরা এইগুলো একটা 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 সিন্ডিকেটের মধ্যে চলে। তো মাসুদের সাথে এগুলো হইতেছে, আমি দেখতেছি, তো আমার তো এটা খারাপ লাগতেছে। তো এখন আমি ধর্মের সমালোচনা করব? আমি তো ল্যান্ড লক হয়ে আছি, আমার চতুর্দিকে ভারত, আর ভারতীয়রা এরকম গাদ্দারি করবে আমাদের সাথে, মানে যাদের শত্রু ভারত, ইসলামিক সন্ত্রাসবাদ যাদের শত্রু, তারা আমাদেরকে সেই শত্রুদের হাতে ছেড়ে দেবে অথবা তাদের জেলে পুরে রাখবে। আমি এই দুঃসাহস দেখাই কিভাবে? আপনি বলেন, আপনি বলেন রায়হান জুয়েল ভাই, আপনি যদি আজকে বাংলাদেশে থাকতেন, আপনি যদি এয়ারপোর্ট দিয়ে বের হইতে না পারতেন, আপনার সাথে কি হইতো? আপনি কি এই ভিডিওগুলো পাঠানোর আপলোড করার জন্য গণহত্যার মানে কি বলে গণধোলাই খেয়ে মারা যেতেন না, অথবা জেলে যেতেন না? তাহলে আমি জেনে শুনে আপনাকে বিষ খাইতে বলবো কেন? এখন তো এটা আমাদের গলার কাটা হয়ে গেছে। তো বরং যখন এই জিহাদিরা ভারতে আক্রমণ করবে, আমি জানি এটা করবে, তখন তখন এই যে শেখ হাসিনা পতনের পর ভারত বললো না যে মাথা হাত দিয়ে কি হইলো, আমরা তো বুঝলাম না। তো এরকম মানে এই জিহাদিদের তারা লালন পালন করতেছে। পশ্চিমবাংলায় হিন্দুদের মায়েরা কয়দিন আগে এই তো দেখলেন তো, তারা তাদের এলাকা ছাড়া করেছিল। হিন্দু প্রধান ভারত, এবং ওয়েস্ট বেঙ্গলও হিন্দুদের সংখ্যা বেশি, তো সেইখান থেকে তারা মায়ের খেয়ে অন্য অন্য গ্রামে পালিয়ে যায়। কদিন পরে আরও মায়ের খাবে, এবং আমরা তখন কি করব? আমরা তখন বলবো ও উই আর সো সরি। এই যেমন এখন ফ্রি মাসুদ, এরকম কেউ এখন অ্যারেস্ট হলে শুধু ওই ফ্রিটুকুই বলবো, আর কি বলবো? কারণ আমি তো এখন কাউকে প্ররোচিত করতেছি না, মানে তাদের ভাষায়। আমার কাছে পথ নাই ভাই, আমি এইভাবে কাউকে বলতে পারি না যে আপনারা হ্যাঁ, এই আপনি মুভমেন্ট ঠিকই চালান। বলেছেন। আরেকটা ব্যাপার দেখেন, এই যে আমরা এখন সম্মিলিতভাবে যে একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এক্স মুসলিম যারা আছি বাংলাদেশ থেকে, এরা আমাদের প্রচার প্রচারণা দেখে বাংলাদেশের অনেক মানুষই এখন কিন্তু খুব সাহস করে হুটহাট করে কিছু বলে ফেলে যে হুম, এরা তো বলছেই, এত প্রতিনিয়ত শুনতে শুনতে। হ্যাঁ, যেমন ধরেন আপনি মরুর ডাকাত বলতেন, এখন মরুর ডাকাত বাংলাদেশে একজন বললে
এটা কিন্তু আর স্বাভাবিক বলতে না। হয় না ওটাকে। এইটুক বলার জন্যই তাকে তার একটু হয়ে যেতে পারে। তো এই যে আমরা প্রচার করছি এবং হচ্ছে না এভাবে জুয়েল ইনফ্লুয়েন্স ভাই, আপনি হচ্ছে আপনি আপনি শুধু তাদের বলবেন মরু ডাকাত কোন জায়গায় যায়, সে হিসেবে তুই আমার নবীরে ডাকাত বললি কেন? আবার যদি বলেন যে শিশু কামি, তাহলে ভাই পেডোফাইল বলছিস কেন? আমার নবীরে তো পেডোফাইল বলছিস, কারণ আপনি তারে বুঝাইতে পারবেন না যে আপনার নবীরে বলি নাই। সে বলবে আমি কি জানি না আমার নবী কেমন ছিল? তাহলে এই সমাধান কেমনে করুন? এই মানুষগুলোকে আমরা নিরাপত্তা দিতে পারছি না, কিন্তু আবার এদিকে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি, ফলে প্রতিনিয়ত আরো কিছু মানুষ নিরাপত্তা হুমকিতে পড়ছে। তো সেটা অবশ্যই ভেবে দেখার বিষয়। আমার মনে হয় খুব সহজ সমাধান হতো যদি ইন্ডিয়া সিএএ তে এক্স মুসলিমকে অন্তর্ভুক্ত করত এবং এটা খুব ইজিলি বাস্তবায়ন। তো সিএএ তো ফাঁক আছে, আমি শুনেছি সিএ অনেকেই নিষেধ করছে যে সিএএ আপনারা হিন্দু যারা আছেন তাদেরকেও নিষেধ করছে আপনারা আবেদন করেন না। এটাতেও অনেক ফাঁকফোকর। আমি কোনো ফাঁকফোকর না, কোনো আইনি জটিলতা না, একেবারে স্ট্রেইট ফরওয়ার্ড কিছু সিস্টেম ইন্ডিয়া যদি দিত যে বাংলাদেশ থেকে এক্স মুসলিমদেরকে তারা আশ্রয় দিবে, তাহলে প্রচারণাটা একটা বাস্তবতা পেত, একটা রূপ পাইতো, একটা সার্থকতা আসতো। তো সেটা তো আসছে না, সেটা বরং আমরা আরো কিছু মানুষকে নিরাপত্তা হুমকিতে ফেলে দিচ্ছি। এটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। এখন বলেন, এখন কি করা যায়? আমাদের করণীয় কি, আর কি করতে পারি আমরা মাসুদ ভাইয়ের জন্য? মাসুদ ভাইয়ের জন্য করণীয়, আমরা তার সার্বিক নিরাপত্তা চাই। আমরা এই বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেগুলো ইন্টারন্যাশনাল আছে তাদের জানাবো ভারত কতটা অমানবিক দেশ। এবং এখানে অনেকেই বলছেন যে মমতা এটা করেছেন, যে একটা 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 রাষ্ট্র তার একটা রাজ্যের যদি মানে সিদ্ধান্ত, মানে অন্যায় সিদ্ধান্ত এস্টাবলিশ হয়, তাহলে বুঝতে হবে যে ভারত কত একটা ব্যর্থ রাষ্ট্র। এবং তাদের এই কুৎসিত কাজটি এবং জেলখানায় মুফতি মাসুদের উপরে নির্যাতন নিপীড়ন সব কিছুর আমরা জবাবদিহিতা ভারতকে করব। এবং ভারত যেহেতু অফিসিয়ালি আমাদের শত্রু হিসেবে ঘোষণা করেছে, তাহলে সেক্ষেত্রে আমি অন্ততপক্ষে ভারতের কোনো মানে ইতিবাচক বা নেতিবাচক আমি এখন থেকে নেই। এবং ভারতীয় নাগরিকদের মধ্যে যারা আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তাদেরকে বলবো আপনার রাষ্ট্র চায় না আমাদেরকে ওন করেন, আপনারা কেন করেন? আপনারা বেরিয়ে যান এখান থেকে। আমাদের ভারতীয় ফলোয়ার দরকার নেই এই কারণে, কারণ আপনি কি তার প্রমাণ আপনার রাষ্ট্র। আপনি ব্যক্তিগতভাবে যত যাই করেন না কেন, এটার আমার কাছে 2 পয়সার কোনো মূল্য নেই। আপনি দাঁড়িয়েছিলেন মুফতি মাসুদের জন্য, কোথায় কে দাঁড়িয়েছে, কে কে প্রতিবাদ করেছে? তার মানে এতে কিছু যায় আসে না। তো আমাদের একজন সমমনা এবং আমার বাংলাদেশের একজন নাগরিক ভারতে আমি বলবো যে অন্যায়ভাবে তিনি আটক মানে গ্রেপ্তার হয়েছেন এবং তিনি জেলে রয়েছেন। তার মুক্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এবং আপনারা যদি কেউ আমেরিকা থেকে থাকেন, কানাডায় থাকেন, ইউরোপে থাকেন, আপনারা আপনার রাষ্ট্রকে, আপনি যে দেশে অবস্থান করছেন, আপনার লোকাল এমপিকে আপনি পার্লামেন্টকে জানানোর চেষ্টা করেন যে ভারত বলে যে একটা বৃহৎ গণতন্ত্রের দেশ, কিন্তু তারা আসলে কোনোভাবেই উদার নয়, মানবিক নয়, তাদের আইনে যথেষ্ট ত্রুটি রয়েছে এবং রাজনৈতিক আশ্রয় পাওয়ার মতো একটা মানবিক অধিকার থেকে তারা মানুষকে ক্ষুণ্ণ করে। এমনকি সে যদি যে কোনো সন্ত্রাসবাদের বিরুদ্ধের কোনো ব্যক্তি হয়, তাহলেও তার ক্ষেত্রে কোনো ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা হয় না, বরং বাহারের মতো সন্ত্রাসীদের তারা মুক্ত করে দেয়, তাদের জামাইরা ধরে রাখা হয়। এবং আজকে থেকে আমি যত সন্ত্রাসীদের ভারত আশ্রয় দিয়েছে তাদের ডেটা খুঁজে আমি সেটা পাবলিকলি তুলবো যে ভারত এদের আশ্রয় দিচ্ছে, কীভাবে ফাংশন করছে বা তারা কীভাবে কোন কোন জঙ্গিদের সাথে কানেক্টেড বাংলাদেশে, সেই ইনফরমেশনগুলো আমার কাছে এতদিন এসেছিল, আমি অতটা সিরিয়াসলি নেইনি, আমি সেগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব। নিশ্চয় একটা দেশ কতটা উন্নত হয়েছে, কতটা মানবিক হয়েছে, তার প্রমাণ সেখানে কি পরিমাণ মানবাধিকারের চর্চা হয়। আমি মনে করি এটা খুবই একটা বাজে উদাহরণ হিসেবে থাকলো এবং গোটা পৃথিবীর যেগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে তারা কিন্তু দেখছে, তারা কিন্তু চোখ বন্ধ করে বসে থাকবে না। এবং এতে ভারতের ভাবমূর্তি কোনোভাবে উজ্জ্বল হওয়ার কোনো সুযোগ নেই, বরং যেটুক ছিল সেটুকু হারিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। তো আসাদ ভাই, আপনি শেষ কিছু বলেন, আমরা আধা ঘন্টা প্রায় পার করে ফেলেছি। হ্যাঁ, অনেকে একটু বিভ্রান্ত হতে পারেন যে মুফতি মাসুদ জেল মানে পুলিশের ইয়ে থেকে বের হওয়ার পরে আমরা খুব জোরালোভাবে বলেছিলাম তাকে দিল্লি বা অন্য কোনো রাজ্যে চলে যেতে। কিন্তু যেহেতু তিনি একটা অ্যাপ্লিকেশন করেছেন, এফআরও থেকে তাকে আবার ডাকবে, এটাই স্বাভাবিক, ইনকোয়ারি হবে। তো তিনি পশ্চিমবাংলায় না থাকলে, মানে আমি এখানে লিখেছি না যে প্রথমে তিনি বাঘের মুখে ঢুকলেন, তারপরে বাঘ তাকে ছেড়ে দিল খাঁচায়, তারপরে মানে ওই যে পশ্চিমবাংলার মধ্যেই তাকে থাকতে হবে, বুঝতে পেরেছেন? খাঁচার মধ্যে ঘোরাঘুরি করতে দিল, তারপরে গপ করে গিলে নিল।
বুঝতে পেরেছেন? এটাই তার সাথে ঘটেছে। তার আসলে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। একটা সুযোগ ছিল, তিনি সবকিছু ফেলে রেখে মোবাইল ফোন-টোন এভরিথিং উনি বর্ডার ক্রস করে নেপাল চলে যেতে পারতেন বা অন্য মানে সেটা করলেও সমস্যা। মানে উভয় সংকটে তাকে ফেলে দিয়ে আসলে এটা পরিকল্পিতভাবে পুলিশের প্রশংসা করানো এটাও তার ভুল ছিল। তিনি আমাদের কারোর কোনো পরামর্শ শোনেননি। যেহেতু আমি ওই জেল-টেল ওইখানে খেটেছি বা এই ব্যাপারে আমার কিছু ধারণা আছে, আরও কোনো আইনজীবী ছিলেন, কারো পরামর্শ মুফতি আব্দুল আল মাসুদ শোনেননি। ভবিষ্যতে তিনি শুনবেন কিনা আমি জানি না, কিন্তু তিনি তো একজন স্বাধীন মানুষ, তাকে তো আমরা বাধ্য করতে পারি না। তবে এখানে আমি তার কোনো দোষও দেব না। তিনি হয়তো ভুল করেছেন কৌশলে। এই 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 রাষ্ট্র কর্তৃক যে নির্যাতন নিপীড়ন, সেই কৌশলের কাছে তিনি পরাজিত হয়েছেন। তিনি সরল মনে পুলিশকে বিশ্বাস করেছিলেন, যেটা সবচেয়ে বড় বোকামি ধরা হয়। ইউনিফর্মের পুলিশ তার বউরে পর্যন্ত তুলে দেবে, তার কাজই হচ্ছে যে ইধার কামাল উধার করা। তাকে সে আদালত বা রাজ্যের বা রাষ্ট্রের নির্দেশ সে পালন করবে। এখানে তার বউ, মা, গার্লফ্রেন্ড বলে কিছু নাই। তো সেখানে কুর্দিদের মুফতি মাসুদ বিশ্বাস করেছেন এবং তাদের সাথে কোঅপারেটও করেছেন। এবং এই পুলিশদেরকে আমি কী বলবো, কাওয়ার্ড ছাড়া আর কি। একটা নিরপরাধ মানুষকে তোমরা কলকাতা পুলিশ ভারতকে ছেড়ে দাও আব্বা আব্বা ডেকে, বাপ ডাকো তাকে। হ্যাঁ, মুফতি মাসুদের মতো একটা নিরস্ত্র নিরপরাধ মানুষকে তোমরা এইভাবে হয়রানি করলে, অথচ বাহার কম করে হলো 10 জন হিন্দু হত্যার সাথে সরাসরি যুক্ত বাংলাদেশে, যেগুলো প্রমাণিত। কুমিল্লার নানুয়ার দিঘির পারে। এটা আসলে প্রমাণ করে ভারত হিন্দুদের জন্য, বাংলাদেশি হিন্দুদের জন্য কিচ্ছু ভাবে না, বরং ওইখানে লাশ পড়লে এখানে তাদের রাজনীতি করতে সুবিধা হয়। এবং এই শুভেন্দু অধিকারীর বোন ছিল এই ইয়েকে, বাহারকে ছাড়ানোর ক্ষেত্রে থানায়, পুলিশ স্টেশনে। এগুলো আপনারা যারা খোঁজ নিয়েছেন, আপনার ভারতীয়দের এতই আগ্রহ নেই, তারা বরং দায় এড়াতে পারলে ভালো হয়। পাছে আমাদের দুটো একটা গালি দিয়ে কোথায় কোনো ভুল ছিল, বলবে যে আপনার জন্য কেন আইন সংশোধন হবে, আপনার জন্য কেন সংবিধান নিয়ে হবে। তো এইটা যদি হয় একটা রাষ্ট্রের সংবিধান, যে একজন মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত, তার চেয়ে সবচেয়ে বড় শাস্তি সে নিয়ে নিয়েছে, তার মাতৃভূমি ছেড়ে দিয়েছে, সে এসে ভারতবর্ষের সন্তান হতে পারবে না। এইটা যদি ভারতের আইন হয়, তাহলে এই জঘন্য রাষ্ট্রের প্রতি আমার ধিক্কার, আমার ঘৃণা রইল। সেটাই থাকুক, আমরা দেখতে থাকি কি হচ্ছে পরবর্তীতে। অন্তত আমি মনে হয় না আরো 10-15 দিন তো তাকে আটক থাকতে হবে। তার এফআরআর যে পরবর্তী ডেট ছিল, সেইটা পর্যন্ত কোনোভাবেই তাকে মুক্ত করা যাবে বলে মনে হয় না। খুবই জটিল হয়ে গেছে, খুবই জটিল হয়ে গেছে পরিস্থিতি। তো তারপরও আমরা দেখব স্থানীয় যারা আছে, আমরা দুজনেই দূরে আছি, স্থানীয় যারা আছেন, শুভাকাঙ্ক্ষী যারা আছেন সত্যিকারের, তারা তারপরও এগিয়ে আসেন। আমি বললাম তো, মাসুদ আমাদের ভাই, আমরা যাই বলি তারপরও আমি আপনাদের সহযোগিতা চাবো। কারণ ভুল ত্রুটি, দেশ যা কিছু হোক, আমি আগে চাই মাসুদ ভাই যেন নিরাপদে আসুক, সবার আগে সেটা প্রাধান্য থাকবে সব সময়। তো সেই চেষ্টাটার জন্য কেউ আগে আসেন। হ্যাঁ, এবং যদি কোনো মুক্তমনা নাস্তিক মনে করে থাকেন যে আপনি বিপদে বলে ভারতে যাবেন, আমি বলবো যে প্রয়োজনে বঙ্গোপসাগরে গিয়ে ডুবে মরুন। আপনার লাশ তীরে ফিরে আসবে এবং আপনি বাংলাদেশি হিসেবে মর্যাদা পাবেন। আমি একটা ছোট্ট ঘটনা বলি। আমি যখন প্রেসিডেন্সি কারেকশনাল হোম, অর্থাৎ আলিপুরের জেল, এটা মানে প্রেসিডেন্সি, ওখানে ছিলাম, আমার নিউমোনিয়া হয় মারাত্মক। আমাকে কোনো প্রকার ট্রিটমেন্ট দেওয়া হয়নি। এবং যখন দেখলাম আমি মারা যাচ্ছি, তখন তড়িঘড়ি করে নিয়ে একটি হাসপাতাল, কাছাকাছি একটা হাসপাতাল, নামটা আমি ভুলে গেছি, প্রেসিডেন্সি থেকে যেখানে নিয়ে যাওয়া হয়, কাছে একটা হাসপাতাল, সেখানে নিয়ে একটা প্রিজনার্স ওয়ার্ড আছে, সেখানে রাখা হয়। আমি অজ্ঞান, মধ্যরাতে জ্ঞান ফিরল, দেখলাম একটা মানুষ এরকম হাত পা এরকম করে চিৎ হয়ে আছে স্ট্রেচারের উপরে। কী হয়েছে? লোকটা মারা গেছে। কারণ মারা যাওয়ার আগে সে অনেক চিৎকার করছিল। তো আমি ওই থেকে আমার জ্ঞান ফেরে এবং লোকটা মারা গেল। সারা রাত ওই লাশের সাথেই ঘুমোলাম, আরও 2-1 জন ছিল, সবাই রোগী। এবং পরদিন 12টার দিকে এসে ওই লাশ নিয়ে যাওয়া হলো। 7-8 দিন আমি ওখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম। কোনো মানবিক ট্রিটমেন্ট আমি পাইনি, বরং বাংলাদেশি হিসাবে আমি যেহেতু জেলে আছি, আমার সাথে কেউ দেখাও করতে পারেনি সেভাবে। এবং সেই মুমূর্ষু অবস্থা থেকে আমি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিলাম। এবং এই কথাগুলো আমি এতদিন বলিনি। আমি ভেবেছি এটার সাথে আমার সাথে এটা ব্যতিক্রম হয়েছে, আমি কে, আমাকে এত করবে, আমি নিজের এটাই ভেবেছি যে আমি কেউ না। কিন্তু আজকে মাসুদ ভাইয়ের সাথে যেটা করেছে, সেখানে ভারত আমাদের সুস্পষ্ট মেসেজ দিয়ে দিয়েছে যে আপনি কে ভারতের কাছে। তো কেউ যদি নিজ চেষ্টায় ভারতে গিয়ে এরকম বিপদে পড়তে চান, যেতে পারেন, কিন্তু আমি কাউকেই প্রেফার করব না। এবং ভারতকে আমি অফিসিয়ালি, যেহেতু তারা অফিসিয়ালি আমাদেরকে শত্রু রাষ্ট্র মনে করছে, আমি অফিসিয়ালি তাদেরকে শত্রু হিসেবেই দেখছি, পাকিস্তানের যেভাবে দেখে ভাবি। খুবই আনফর্চুনেট, কিন্তু এটাই বাস্তবতা। থ্যাংক ইউ সো মাচ আসাদ ভাই। আর আজকের মতো আমরা শেষ করি, কারণ অনেক গভীর রাত হয়ে গেছে আর যেতে হবে। আবার আমরা কোনো আপডেট থাকলে অবশ্যই
আবার আসাদ ভাই আসবেন, জি। সবাইকে জানাবেন। আজকের মতো তাহলে বিদায় নেই। জি। অনেক ধন্যবাদ রায়হান জুয়েল ভাই আপনি সময় দেওয়ার জন্য। আমরা পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত আপডেটস নিয়ে হয়তো আপনার সামনে আসবো।